পাক্কা 1 বছর পর আসছি বাড়িতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কার্নিজ ওয়ার্ল্ডে আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এখন আমি যেখান থেকে ব্লগটা শুরু করেছি সেটা হচ্ছে দোহা এয়ারপোর্ট থেকে। মানে আগের দিন আপনাদেরকে ব্লগে আমি বলেছিলাম যে আমরা এমার্জেন্সিতে মানে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আমরা আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়েছিল। বলতে হঠাৎ করে আমরা টিকিট করেছিলাম এবং তারপরে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে গেছিলাম এবং কোনো প্ল্যান ছিল না আমাদের। কারণ আমার শ্বশুরমশাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি হসপিটালে অ্যাডমিট ছিলেন, যার জন্য আমরা পরে চিন্তাভাবনা করলাম এবং আমরা টিকিট কেটে ফেলেছিলাম এবং যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন অনেকটা উনি রিকভার করে যাচ্ছিলেন। তো আমরা এখন এসে গেছি দোহা এয়ারপোর্টে। বলতে রিয়াদ থেকে দোহা পর্যন্ত এসেছি। এবার এখান থেকে 3 ঘন্টা মতো ট্রানজিট নেবে এবং তারপরে আমরা চলে যাব কলকাতা। তো এই 3 ঘন্টা হাতে সময় আছে, সময়ও কম, মানে হাত কাটছিল না। তো আমি টুকিটাকি ভিডিওগুলো তখন বানিয়ে নিচ্ছিলাম। আমার রিয়াদ থেকে দোহার ভিডিও করা হয়নি, আসলে আমার মনেও ছিল না, করা হয়নি। তো দোহা এয়ারপোর্টটা ঠিক দেখতে কেমন চলুন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, একটু শেয়ার করে দিই। তো এইরকম হচ্ছে দোহা এয়ারপোর্টটা এবং উপরে একটা বড় একটা টেডি দেখা যাচ্ছে, দেখতে বেশ মানে ইয়েলো কালার এবং সুন্দর করে সাজানো সামনেটা। তো আমি যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল ঈদে যাওয়ার, সামনে ঈদে যাওয়ার। তো সেটা আর হলো না, হঠাৎ করেই বেরোতে হলো। আসলে আমরা যেগুলো প্ল্যান করি সেগুলো হয়তো হয়ে ওঠে না অনেক সময়। মাঝে মধ্যে আমরা আমাদের প্ল্যান ছাড়াই অনেক সময় বেরিয়ে যেতে হয়। তো তার জন্য আমরা কোনো প্ল্যান ছিল, হ্যাঁ টুকিটাকি শপিং করছিলাম, বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, 1 মাস থেকে নিচ্ছিলাম, যাব আপনজনদের সঙ্গে দেখা করব। তো আমি এখানে এসেছি চকলেটের সেকশনে বলতে, কারণ হচ্ছে বাড়িতে ছোটো ছোটো অনেক বাচ্চারা আছে। আমার 2 বাড়ি থেকে, শ্বশুর বাড়ির দিক থেকে বলুন, আমার বাবার বাড়ির দিক থেকে অনেক বাচ্চারা আছে। তো তাদের জন্য কিছু চকলেট নিয়ে যেতেই হবে, কারণ চকলেটটা সেভাবে কেনা হয়নি। তো এয়ারপোর্টে দেখলাম চকলেটে খুব ভালো অফারও দিচ্ছিলো এবং প্রচুর ভ্যারাইটির চকলেটও ছিল। তো চকলেটটা নিয়ে নিয়েছি, কারণ খেজুরটা তাড়াহুড়োর মাথায় আমি নিয়েছি কিন্তু খুব ভালো পাইনি খেজুরটা। তো তাড়াহুড়োর মধ্যে যেটা পেয়েছি আমি নিয়ে এসেছি। নেক্সট বার যখন যাবো তখন একটু প্ল্যান করে যাওয়া হবে, তখন একটু বেশি করে নেওয়া যাবে। This one you like? Then this one. তো আমার শাশুড়ি মা বললেন, মানে আমরা যাব সেভাবে সবাইকে সেভাবে বলা হয়নি। তো আমার শাশুড়ি মা যখন বললেন না তোমরা অত তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে এসো। তো আমার ছেলে যেহেতু স্কুলটা রানিং চলছিল, মানে তখন স্কুল পুরো দমে চলছিল, যার জন্য একটু সব কিছু গুছিয়ে বেরোতে, তারপর হাজব্যান্ডের অফিস থেকে সব কিছু গুছিয়ে বেরোতে, যার জন্য আমাদেরকে হাতে 1-2 দিন সময় নিতে হয়েছিল। তো যেহেতু টিকিট হয়ে গেছিলো, তারপরে আমরা ভাবলাম না চলো আগে দেখা করে আসি, ঘুরে আসি বাড়ি থেকে একবার, তারপরে না হয় যখন আমার ছেলের ভ্যাকেশন হবে তখন নয় আবার ভালোভাবে প্ল্যান করে যাওয়া যাবে। তো এয়ারপোর্টে আমরা ওয়েট করে আছি। এবার একটু পরে আমরা প্লেনে চাপবো। তারপর হচ্ছে অনেক দিন পর, বলতে 1 বছর পর যাচ্ছি বাড়িতে, সেটাও একটু ভালো লাগছে। ভেবেছিলাম আর একটু ভালো মুডে যাব। তো যাই হোক, 1 বছর পর যাচ্ছি। চলুন সামনে এই যে লাইনটা আছে ওখানে দাঁড়িয়ে আছি, গিয়ে চলুন ফ্লাইটে গিয়ে কথা হচ্ছে। তো আমাদের কিছুক্ষণ বাদ দিয়ে খাবার দিল। তো খিদেটা পেয়েছিল, বলতে আগের ফ্লাইটে অনেকক্ষণ আগেই খাবার খাওয়া হয়েছিল, তখনও ভারী খাবার দিয়েছিল একটা, কিন্তু অনেকটা খিদে পেয়ে গেছিলো। তো এখানে রাইস দিয়েছিল, তার সঙ্গে আমি চিকেনটা নিয়েছিলাম, তার সঙ্গে ভেজিটেবল। আর এখানে ছোলা, আমি দেখেছি অ্যারাবিয়ানরা না ছোলার আইটেমটা খুব রাখে এবং ছোলার বিভিন্ন টাইপের আইটেম থাকে। এখানেও দেখলাম, আগের ফ্লাইটেও ছিল প্রচুর ছোলার আইটেম। তো রেসিপি এরা খুব দেয়। তো এখানে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আমার জন্য, আর এটা হচ্ছে ব্রেড। আর তারপরে হচ্ছে আমার ছেলের জন্য সেম টু সেমই নিয়েছিলাম, জানি না ও কতটা খাবে। তো ওর জন্য আমি স্পেশালি অরেঞ্জ জুসটা নিয়ে রাখি, যেখানে যায় না কেন, এর আগে ব্লগেও দেখেছেন আমি অরেঞ্জ জুসটা ওর জন্য নিয়ে রাখি, ওকে একটু খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর এই হচ্ছে ওর খাবার। আর মোটামুটি সেম টু সেমই ছিল, আলাদা করে বাচ্চা বলে স্পেশাল কিছু ছিল না, সেম টু সেমই ছিল। তো এই হচ্ছে ওর খাবারটা। আর আমার হাজব্যান্ডও সেম আমার মতোই নিয়েছিল চিকেন। আর এই হচ্ছে মোটামুটি অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমাদের প্রায় কলকাতা এখনও আসতে সময় আছে। তো এই আমাদের ডেস্টিনেশন কলকাতা। তো আমি একটু দেখাই আপনাদেরকে, সামনে যে ডিসপ্লেটা আছে ওখানে দেখাচ্ছিল। তো আমি ওখানটা একটু আপনাদেরকে চলুন শেয়ার করি। তো মনে হচ্ছে কখন যাব, আর বেশিক্ষণ নেই, দেখে মনে হচ্ছে বেশিক্ষণ নেই, প্রায় এসে গেছে। এই চলে এসেছি আমরা প্রায় একদম আমাদের মেন ডেস্টিনেশনের জায়গায়। আর একটু পরে আমরা
ল্যান্ড করব এবং তারপরে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। বলতে আমার যে কলকাতা থেকে আমার বাড়িটা যেতে মোটামুটি বাই রোড 4.5 ঘন্টা মতো লেগে যায়, সেটা অনেকটা জার্নি। তো অনেকে বলছিল এখন রাস্তাটা অনেক ভালো আছে, তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো আর এই যে লাগেজের জন্য ওয়েট করছি, এই যে অরেঞ্জ কালার যে দেখছেন ড্রেস আছে, তো ওনাদের একজনকে আমরা হায়ার করেছিলাম, উনি লাগেজ কালেক্ট করে আমাদেরকে একদম গাড়িতে তুলে দেবে। তো এরকম এয়ারপোর্টে পাওয়া যায়, কোনো সমস্যা হয় না, সমস্ত লাগেজ আপনাকে কালেক্ট করে ওরা গাড়ি পর্যন্ত পুরো আপনাকে হেল্প করবে। যদি লাগেজ বেশি থাকে সেক্ষেত্রে নিতে পারেন এগুলো। তো এবার আমরা বাইরে এসে গেছি, এয়ারপোর্ট থেকে বাইরে এসেছি। তো এই হচ্ছে এয়ারপোর্টের সামনেটা, এই রকম টাইপের এয়ারপোর্টের সামনেটা। আমাদের বাড়ি যেতে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা, যদি জ্যাম পড়ে তো 5 ঘন্টা লেগে যায়। তো অনেকে বলছে, মানে সবাই বলছে যে রোড নাকি এখন অনেক ভালো হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাব বহরমপুর, মানে মুর্শিদাবাদ। তো তারপরে আমাদের মানে আর একটা লম্বা জার্নি, এতটা জার্নি করে আসি তারপরে আবার লম্বা জার্নি করতে হয়, এটা অনেক বেশি হেডেক হয়ে পড়ে আমাদের জন্য। আর এইখানে আমরা মোটামুটি এসে আমরা একটা এটা কৃষ্ণনগর, হ্যাঁ কৃষ্ণনগর এসেছি। উনি বললেন, আমাদের যে দাদা ছিলেন গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন, ওটা বহরমপুর থেকে গেছিলো। তো ওদেরকে মানে ওনার গাড়ি আমরা বেশিরভাগ টাইমটাই নিই আমরা যখন আসি। তো বলে চলুন খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ নাচতে আছে। বিস্কিটটা নিলেও খাবে। তো এবার চলুন বাড়ির দিকে যাই। এখান থেকে মোটামুটি আর 2.5 ঘন্টা মতো এরকম লাগবে। তবে রাস্তা সত্যি খুব ভালো, আমি ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারিনি। তো সত্যি রাস্তা ভীষণ ভালো, আমি কোনো জার্নি সেরকমভাবে কিছুই বুঝতে পারলাম না। এর আগের বার যখন গেছিলাম খুব আমার পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। আর এই হচ্ছে আমার বাড়ি, মানে এটা আমার মা। তো আমরা এখানেই থাকবো এখন, যেহেতু আমার শ্বশুরমশাই এখানেই আছেন বহরমপুরে। আর সত্যি অনেক দিন পর, মানে 1 বছর পর মাকে দেখছি, নিজেও ইমোশনাল হয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। বাড়িতে এখন কেউ নেই, মা আর আমার বাবা আছে, মানে আমার আব্বা আছে বাড়িতে। তো চলুন ভেতরে যাই। আর এই যে আমার ছেলের হচ্ছে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার মায়ের কোলটা। যখন এখানে আমি থাকতাম তখন ও মা ওর কাছে ভীষণ পছন্দের, ওর দিদি হচ্ছে খুব পছন্দের। দিদির সঙ্গে, মানে দিদিকে নিয়ে কোনো কথা হবে না। তো এসে পুরোপুরি বসে গেছে, আর মাও তাই ওকে যা পাচ্ছে সামনে সামনে দিচ্ছে, আর ও একটা একটা করে দেখে খাচ্ছে। তো এখানে নানি আর নাতি বসে আছে। আর এইখানে হচ্ছে যে গাছটা দেখছি, ছোট দেখে গেছিলাম যখন আমি যাই, এটা অনেক বড় হয়ে গেছে। মা দেখছি টবটা চেঞ্জও করে দিয়েছে। আর এই তো নানি আর নাতি বসে আছে, আর আমার আব্বা ঘুমিয়ে গেছে, অনেক রাত্রি যেতে হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আর আমি জাস্ট গিয়ে একটু দেখা করে এলাম, দেখলাম আব্বা ঘুমিয়ে গেছে, একটু কথা বলো। তো আমি আর ডিস্টার্ব করবো না, সকালে উঠে সবার সঙ্গে কথা হবে। আর বাড়িতে কেউ নেই, আমার আব্বাই আছে বাড়িতে। আর আমার ছেলে তো দেখুন বসে আছে। আর যেই জন্য এসেছি, তো চলুন আগে ফ্রেশ হয়ে নিই, তারপর সকালে অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করতে হবে। এবার ব্লগটা পরের দিনের, কারণ আমি অনেক দিনের, মানে কয়েকদিনের ব্লগ নিয়ে করে কাট করে একটা ব্লগ বানিয়েছি। তো এটা পরের দিনে। তো একটু যাচ্ছি হসপিটালে, কিছু মেডিসিন নিতে হবে যেগুলো পাওয়া যাচ্ছে না এখানটায়। তো যেহেতু আমি বহরমপুরের মেয়ে, তো বহরমপুরের মধ্যে সবই চিনি, তো যার জন্য আমি জানি কোন দোকানগুলোতে পাওয়া যায়, বা সেগুলো আমি খোঁজের জন্য গেছি। কারণ আমার শাশুড়ি হয়তো সব অত চেনেন না, বা আমার শ্বশুরবাড়িতে সবাই অত দোকানগুলো চেনেন না, কিন্তু আমি যেহেতু জানি কোন দোকানগুলোতে ওষুধগুলো পাওয়া যায়, ইউনিক ওষুধগুলো, তো সেখানে যাচ্ছি। তো অনেক দোকান সার্চ করলাম, পেলাম না। তো একটা লাস্ট দোকান যেখানে সবাই বলে পাওয়া যায়, তো ওইখানে একবার ট্রাই করছি। ওখানে যদি পাওয়া যায়, না হলে আমি অর্ডার দিয়ে দেবো। কারণ গোটা আমি যত মেডিসিনের দোকান সবগুলো একবার ট্রাই করলাম, না কোথাও নেই মেডিসিনটা। তো লাস্ট পর্যন্ত এখানে এলাম, দেখা যাক, এটাই ভরসা, যদি পাওয়া যায় তাহলে এদের কাছ থেকেই পাওয়া যাবে। তো দেখি, চলুন গিয়ে দেখি পাওয়া যায় কি না। যে ডক্টর যে মেডিসিনটা প্রেসক্রাইব করেছে সেটা পাওয়া যাচ্ছিল না কোথাও, না হলে আমি অর্ডার দেবো। এই হচ্ছে মেডিসিনের সামনের দোকানটা। ওনারা বললেন পাওয়া যাবে, তবে 2-3 দিন সময় লাগবে, যেহেতু এই মেডিসিনটা আমরা স্টকে রাখি না এখানটায়। তো আমার হাজব্যান্ড তার আগে কলকাতায় বেরিয়ে গেছে, কলকাতা থেকে কিছু নিয়ে আসছে মেডিসিন, এবং আমাকে এটাও বললো ওখানে যদি পাওয়া যায় 2-3 দিনের মধ্যে সেটাও তুমি অর্ডার করে দাও, কারণ যখন আমরা থাকবো না তখন এই দোকানের মাধ্যমে অর্ডার করে মেডিসিনটা আনতে হবে, কারণ ডক্টর বলেছে এটা কন্টিনিউ করতে হবে। তো আজকে আবার যাচ্ছি হসপিটালে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।